আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি। সিলেট সহ পুরো বাংলাদেশের যেসব ঘটনা আছে সেসব ঘটনা আদ্যপান্ত নয়, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, এই লাইভের সাউন্ডটি যদি ক্লিয়ারলি আপনি পেয়ে থাকেন সেটা কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আইসিইউতে খালেদা জিয়া। দর্শক, যেটি হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন। সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। ডক্টর জাহিদ বলেন, ম্যাডামের ছোট একটি বায়োপ্সি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন, ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে তিনি ভালো আছেন। খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তখন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একজন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হচ্ছে, তার চামড়ার নিচে ফোসকার মতো হয়েছে, এজন্য অপারেশন করা হচ্ছে। খালেদা জিয়ার অপারেশনের আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন। গত 12 অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা 54 দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করি। দর্শক, বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নইমুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চৌহাট্টাস্থ অস্থায়ী ক্যাম্পাসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী। দর্শক, বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়, সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট নামকরণের প্রস্তাব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী। এই প্রস্তাবের সাথে সভায় উপস্থিত সকল সিন্ডিকেট সদস্য সম্মতি প্রকাশ করলে নতুন নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাটি সিন্ডিকেট সভায় প্রশংসিত হয়। সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, জাতীয় অধ্যাপক ডক্টর শালা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর সৈফুদ্দিন আহমদ সহ আরো অনেক ব্যক্তিবর্গ এই জায়গাটিতে অবস্থান করছিলেন। দর্শক, দীর্ঘদিন ধরে সিলেটবাসীর দাবি ছিল পূর্ণাঙ্গ একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য, এবং এই জনদাবিকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনার পরিপ্রেক্ষিতে 2018 সালের 1 অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন। একই বছরের 20 নভেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে যিনি আছেন অধ্যাপক ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী 7টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও 9টি নার্সিং কলেজকে অধিভুক্ত করে 2টি ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার অংশ হিসেবে 24 অক্টোবর থেকে শুরু হয়েছে এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা। এর আগে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমার 80 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ডিপিপি ও মাস্টার প্ল্যান তৈরিপূর্বক অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটি সিলেটবাসীর জন্য আসলে খুবই গর্বের একটা ব্যাপার এবং এই উল্লেখযোগ্য কাজটি করায় সিলেট থেকেই যারা পড়াশোনা করছেন তাদের জন্য আসলে এটা খুবই ভালো হবে। আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল, এরকম একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া আবাসিকে গ্যাস সংযোগ দিতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে, তাও জানতে চাওয়া হয়েছে। দর্শক, আপনারা অনেকেই আছেন গ্যাস নিয়ে ভুক্তভোগী, বিশেষ করে সিলেট অঞ্চলে গত 10 বছর ধরে গ্যাসের লাইন দেওয়া হচ্ছে না। আবাসিকে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন ফি 5-7 বছর আগে থেকেই দিয়ে রেখেছেন। গ্যাস নিয়ে আপনার অভিজ্ঞতার কথা কিন্তু এখনই এই মুহূর্তে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশটা দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ওয়াজিউল্লাহ এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিমউদ্দিন পাটোয়ারি, আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 4 সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালকের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 27 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় আবাসিকে গ্যাস সংযোগ আর চালুর সুযোগ না থাকায় ডিমান্ড নোটের পরিপ্রেক্ষিতে যারা টাকা জমা দিয়েছিলেন তাদের ক্রস চেকের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম গ্রহণ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ ও পানি গ্রাহক ঐক্য জোটের সভাপতি আলমগীর নূর এবং মহাসচিব AKM অলিউল্লাহ হক এ সাধারণ গ্রাহক মোহাম্মদ নুরুল ইসলাম গত 4 অক্টোবর হাইকোর্টে একটা রিট আবেদন দায়ের করেন এবং রিটকারীদের আইনজীবী ওয়াজিউল্লাহ বলেন, আইনে বলা আছে ডিমান্ড নোটের পরিপ্রেক্ষিতে গ্যাস সংযোগের জন্য টাকা জমা নেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে গ্যাস সংযোগ দিতে সরকার বাধ্য। কিন্তু টাকা জমা নেওয়ার পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি, বরং তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আইনসম্মত নয়। এ কারণে বিষয়টি নিয়ে তারা রিট আবেদন দায়ের করেছেন এবং এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এ ধরনের রুল জারি করেছেন। আবাসিক এলাকায় কেন গ্যাস সংযোগ দেওয়া হবে না সেটা কিন্তু আমাদেরও প্রশ্ন, কারণ গ্যাসের বিকল্প হিসেবে যে বিষয়গুলো ব্যবহার করা হয়, বিশেষত সিলিন্ডার যে ব্যবহার করা হয় সেটা কিন্তু খুবই বিপজ্জনক এবং সিলেটের নিকট অতীতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গিয়ে অনেকেই কিন্তু দুর্ঘটনায় মুখোমুখি হয়েছেন এবং সিলেট হচ্ছে গ্যাসের আধার। গত কয়েকদিন ধরেই কিন্তু নানা ধরনের গ্যাসের নতুন আধার আমরা খুঁজে পাচ্ছি, গ্যাস কূপ খুঁজে পাচ্ছি। সেখানে সিলেটবাসী কেন আসলে গ্যাস পাবেন না সেটা কিন্তু একটা ভাবনার বিষয় এবং সেটা অবশ্যই আসলে সংশ্লিষ্ট মহলের যারা আছেন তাদেরকে যেন এই বিষয়টি আসলে মনোযোগ দেওয়া উচিত। দর্শক, 82 বার পেছালো সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন, ফের পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার এবং মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি র্যাবের তদন্ত কর্মকর্তা। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আগামী 24 নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ 82তম বারের মতো পেছালো। মামলায় রনির বন্ধু তানবীর রহমান সহ মোট আসামি 8 জন 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের সাংবাদিক দম্পতি, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এবং গত 12 বছরেও কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করা যায়নি, জড়িতদের গ্রেফতারও করা যায়নি। দর্শক, আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারীদের চিহ্নিত করা হবে এবং তাদের যে বিচার কাজ আছে সেটি ত্বরান্বিত হবে। আমরা আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফির সাথে থাকুন। খোদা হাফেজ।